প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে স্বাগত। ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব। তো আজকের এপিসোডে আসলে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি যে ডিপ্লোমা ইন মেকানিক্যাল এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এই সাবজেক্ট নিয়ে বরাবরই বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অথবা ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় সবসময় একটি করে ম্যাথ এসে থাকে। তো চলো জেনে নেই আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনগুলোকে আমরা বিষয়গুলোকে সিলেক্ট করে নিয়েছি। তো শুরুতে যদি বলতে চাই যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর একেবারে বেসিক কনসেপ্ট যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে নর্মালি স্ট্রেস স্ট্রেইন নিয়ে যাওয়া, অর্থাৎ পীড়ন বিকৃতির যে অধ্যায়টা আছে এটা সম্পর্কে একটু চুলচেরা বিশ্লেষণ করা। তারপর যদি আমরা আসি যে পীড়ন বিকৃতি শেখার পর ফাইনালি আমরা আসলে সেগুলো কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারি। আসি যদি আমরা একটা মাইল্ড স্টিলের কথা চিন্তা করি, তাহলে মাইল্ড স্টিল রডে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা জানি যে একটা লোড যদি আমি ক্রিয়েট করি একটা মাইল্ড স্টিলের ওপর, সেক্ষেত্রে আমরা যদি একটা ইউটিএম মেশিন বা একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে একটি রডের টুকরা নেই, তাহলে কি করবো, একটা রডের টুকরা যদি নিয়ে সেখানটায় যদি কি করা হয়, যদি আমার ইউনিভার্সাল টেস্টিং মেশিন দ্বারা মোটামুটি ভাবে কয়েকটি টেস্ট করা যায়। একটি হচ্ছে টেনসাইল টেস্ট করা যায়, বেন্ডিং টেস্ট করা যায়, কম্প্রেসিভ টেস্ট করা যায়। এই টেস্টগুলো যখন আমরা করি তখন দেখবে যে এখানে কয়েকটি স্টেজ আছে। এই স্টেজে আমাদের যেটা হয় সেটা হচ্ছে শুরুতেই যদি বলি যে একটি যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ আমি আঁকিয়ে দেখাই, তাহলে হবে একটা মাইল্ড স্টিলের জন্য যদি আমি একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকাই, দেখবো যে শুরুতেই সে 1 ডিগ্রি কার্ভ উৎপন্ন করবে এবং সেই 1 ডিগ্রি কার্ভ পর্যন্ত যে পরিমাণ লোড ক্যারি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপোর্শনাল লিমিট, অর্থাৎ সিগমা পি। এই জায়গাটাকে বলা হয় প্রপোর্শনাল, অর্থাৎ এই পর্যন্ত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওই রডের পীড়ন ও বিকৃতির পরিমাণটা একেবারেই সমানুপাতিক থাকে। এরপরে যেটা হয় সেটাকে আমরা বলি যে এই জোনটাকে আসলে বলতে পারি আমরা হচ্ছে কি ইলাস্টিক লিমিট, যার কারণে এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে কি সিগমা ই। তারপরেই যে পয়েন্টটা আমরা পাবো সেটাকে বলতেছি ইল্ড স্ট্রেংথ, অর্থাৎ এর যে সহনশীলতা রয়েছে এবং এই ইল্ড স্ট্রেংথ যে বিষয়টা সেটা হচ্ছে ওর সামর্থ্যটাকে টেস্ট করা হয় এবং তার দুইটি পয়েন্ট থাকে, একটা হচ্ছে আপার পয়েন্ট এবং একটা লোয়ার পয়েন্ট। যে আপার পয়েন্ট পর্যন্ত আমরা যদি লোড দিই তাহলে ওর মধ্যে কোনো বিকৃতি ঘটার কোনো সম্ভাবনা নাই। বাট যদি আমি আরো লোড বাড়াতে থাকি তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এখান থেকে তার ধারণ ক্ষমতা ধীরে ধীরে কি হয়ে যাবে, কমতে থাকবে এবং মাইল্ড স্টিল যে এরকম কি হবে, কার্ভ পথে তখন বেঁকে যাবে। যাকে আমরা বলতেছি হচ্ছে ইল্ড স্ট্রেংথের লোয়ার লিমিট, এটাকে বলতেছি আমরা লোয়ার পজিশন। আর এখন যদি আমি বলি যে না আসলে ওই রডটার উপর আরো বেশি আমি লোড ক্রিয়েট করতেছি, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে ফাইনালি যে স্টেজ আমরা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে কি আলটিমেট স্ট্রেংথ। এটাকে কি বলবো, সিগমা ইউ, যাকে আমরা বলতেছি হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। তারপরে আমি এই আলটিমেট স্ট্রেংথ বলতে বোঝানো হয় সর্বোচ্চ ধারণ ক্ষমতা, অর্থাৎ এই রডটি এর পরেই দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে ফ্র্যাকচার বা রাপচার হয়ে যেতে পারে, আর একটা জিনিস হচ্ছে ব্রেকিং, একবারে সরাসরি কি হয়ে যাবে, ভেঙে যাবে। তো আমরা এই জায়গা থেকে দুইটা পয়েন্ট পাই, একটা হচ্ছে বলা হচ্ছে যে ফ্র্যাকচার হয়ে গেছে, আর তা না হলে কি হয়ে গেছে, সে বেন্ডিং ব্রেকিং হয়ে গেছে, তা না হলে কি হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে এই যে পয়েন্ট দ্বারা এটা দিয়েই আমি আসলে শুরু করলাম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর আলোচনা, কারণ এটি একটি বাস্তবিক অ্যাপ্লিকেশন যেটা আমরা মাইল্ড স্টিলের একটি রড টেস্ট করতে গিয়েই পেয়ে যাই। আসি যেখানটায় যদি আলোচনা করি তাহলে এদিকে যেটা ছিল সেটার নাম ছিল হচ্ছে কি স্ট্রেইন, এটাকে কি বললাম আমরা, স্ট্রেইন। আর এই বরাবর যে কার্ভের এই বরাবর যেটা ছিল সেটাকে বলতেছিলাম হচ্ছে স্ট্রেস। এখন যদি এটাকে বাংলায় বলতে চাই তাহলে একটু স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি আর স্ট্রেস মানে হচ্ছে কি পীড়ন। আচ্ছা, তো
স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বইটি রয়েছে। এই বইটিতে মূলত এই বাস্তব অ্যাপ্লিকেশন অর্থাৎ কনস্ট্রাকশন সাইডে যদি সিভিলের কথা ভাবি অথবা আমাদের যদি মেকানিক্যালের স্টিল স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে কিন্তু এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। যে সাবজেক্টে আরো রয়েছে এসএফডি বিএমডি, অর্থাৎ যেটাকে বলি আমরা হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, যেটা অ্যাজ ইউজুয়াল একটি প্রশ্ন ডুয়েল অ্যাডমিশনে অথবা আমাদের বর্তমান চাকরির প্রতিযোগিতা পরীক্ষায় চলে আসে। তো আজকের এই এপিসোড শুরু করার আগেই আমি একটু বলবো, যাদের এই ভিডিওগুলো দেখার আগ্রহ রয়েছে তারা আসলে এই ভিডিওগুলোকে একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকের এপিসোডের শুরুতেই আমরা একটু জেনে নিব যে স্ট্রেস এবং স্ট্রেইন বলতে আসলে কি বোঝায়। আসলে স্ট্রেস বলতে আমরা বলছি যে স্ট্রেস হচ্ছে কি পীড়ন, তাই না? এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা জিনিসের সংজ্ঞা আমরা একটু পড়ে নিব। যেমন আমরা ফিজিক্সে পড়েছিলাম, নাম কি ছিল? চাপ। ফিজিক্সে পড়েছিলাম হচ্ছে কি চাপ, যাকে প্রেসার আমাদের সংজ্ঞায়িত করার সময় আমরা বলেছিলাম যে চাপ হচ্ছে কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর কি প্রযুক্ত বল। তাহলে কোন একটি ক্ষেত্রের উপর কি বলা হয়? একক ক্ষেত্রফলের উপর যদি প্রযুক্ত বল হয় তাহলে তাকে আমরা বলতে পারি হচ্ছে চাপ। আচ্ছা, এখন এই চাপ কেন আমি সংজ্ঞায়িত করলাম, তাই না? আমার তো শেখার কথা ছিল পীড়ন, কিন্তু আমি সংজ্ঞায়িত করেছি কি চাপকে। আসলে আমরা যদি একটু খেয়াল করি যে এই চাপের সংজ্ঞার সাথে এই স্ট্রেস বা পীড়নের সংজ্ঞার একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা যদি আসি, দেখো কোনো একটা বস্তু ধরে নিচ্ছি, এই বস্তুটার উপর আমি কি করেছি একক ক্ষেত্রফলের উপর একটি বল ক্রিয়েট করেছি, যেটার নাম ছিল হচ্ছে এফ, এবং ওই বস্তুর যদি এরিয়া হয় এ, দেন আমি বলতে পারি যে এর প্রেসার হচ্ছে কি এফ বাই এ। যেখান থেকে আমরা পেয়েছিলাম নিউটন পার মিটার স্কোয়ার, যেখান থেকে পেয়েছিলাম হচ্ছে এর একক হচ্ছে প্যাসকেল, এবং এর একক অন্যান্য এককও হতে পারে। যেমন এটাকে যদি আমি অভিকর্ষীয় এককে লিখতাম তাহলে নিশ্চয়ই লিখতাম কেজি, আর এটাকে লিখতাম মিটার স্কোয়ার, তাহলে এটা কেজি পার মিটার স্কোয়ার হতে পারতো। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রেসারের আলোচনা। এখন যে সামঞ্জস্য সেটাতে একটু আসি। সেটা হচ্ছে এরকম, দেখো খুবই মজার বিষয় যে যদি কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করা হয়, আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ওই বলের কি হয় সমান ও বিপরীতমুখী একটি বল সৃষ্টি হয়। সেটা কি প্রতিরোধী বল। আসলে এই বস্তুর উপর যখন আমার একটা বল ক্রিয়েট করা হয়েছে, তখন ওর মধ্যে একটা ইন্টারনালি কি হয়েছে প্রতিরোধী বলের কিন্তু সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলি বা প্রতিক্রিয়া বল বা প্রতিরোধী বল বলি। আসো সেই প্রতিরোধী বলকে যদি আমরা প্রকাশ করব কি দ্বারা, সে আর দ্বারা প্রকাশ করলাম। এখন আমার স্ট্রেস বা পীড়নের সংজ্ঞা দিয়ে আমি বলবো এরকমটা হয় যে তাহলে স্ট্রেসটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের কারণে যে রিয়াকশন ফোর্স বা প্রতিরোধী বল সৃষ্টি হয়েছে, সেই প্রতিরোধী বলকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে এই প্রতিরোধী বল বাই কি ক্ষেত্রফল যদি হয় তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রেস বা পীড়ন। এখন এই পীড়নকে অনেকে এস দ্বারা প্রকাশ করে, অনেকে আবার কি দ্বারা প্রকাশ করে সিগমা দ্বারা প্রকাশ করে, যে যেভাবে প্রকাশ করবে সেটাই সঠিক। আসি, আমরা এখন যদি বলি তাহলে পীড়ন হচ্ছে কি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের কারণে যে প্রতিরোধী বল সৃষ্টি হয়েছে, তা কি হবে একক ক্ষেত্রফলের উপর যদি মানে প্রতিরোধী বল যেটুকু সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি পীড়ন। আমি আশা রাখি এইটুকু পর্যন্ত আমরা পীড়ন ক্লিয়ার হতে পেরেছি, এবং পীড়ন এবং প্রেসারের মধ্যে যে খুবই সামঞ্জস্য রয়েছে সেটাও আমরা খেয়াল করেছি। তাহলে দেখো এর ইউনিটও কি হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার, তারপরে এটার ইউনিটও আমাদের হচ্ছে কি প্যাসকেল। আচ্ছা, তো শিক্ষার্থীরা আমরা হয়তো পিরিয়ড নিয়ে আলোচনা করতে পেরেছি। এখন আমরা আসবো পীড়ন আসলে কত ধরনের হতে পারে। আচ্ছা, আমরা দেখেছি যে এই বস্তুটার উপর শুধুমাত্র যদি বল প্রয়োগ করি তাতে যে প্রতিরোধী বল সৃষ্টি হবে তা কিন্তু না। এখন আমি যদি মনে করি এই বস্তুকে আমি কি করতেছি দুই দিক থেকে দুইটা বল দিয়ে টানতেছি,
তাহলে এইখানে যদি আমি টানি, মাঝখানে কি ঘটনা ঘটতে পারে, কোন একটা সময় এটা কি হতে পারে, ফ্র্যাকচার হয়ে ছিঁড়ে যেতে পারে। তাহলে এই যে ঘটনাটা ঘটবে, তখন তার আগ পর্যন্ত এটা কি করবে, তার অণুগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকার কারণে সে কিন্তু কি থাকবে, প্রতিরোধ করার চেষ্টা করবে, বলগুলোকে কি করার চেষ্টা করবে, প্রতিরোধ করার চেষ্টা করবে। তো সেই নিরিখে আমরা আসবো যে যদি এই ধরনের কোনো বল টেনে আমরা যদি সেখান থেকে স্ট্রেস পেয়ে যাই, অর্থাৎ পীড়ন পেয়ে যাই, তাহলে তার নাম হবে কি, টানা পীড়ন। এটার নাম কি হবে, টানা পীড়ন। আচ্ছা, শুধু কি টানবই আমরা বস্তুকে, না, আমি একটা বস্তুকে কম্প্রেস করতে চাই, একেবারে সংকুচিত করে দিলাম। তাহলে কি করলাম, আমি এরকম একটা বস্তুকে কি করছি, দুই দিক থেকে বল প্রয়োগ করে সংকুচিত করতে চাচ্ছি। যদি সংকোচনের সময় কোনো কি হয়, প্রতিরোধী বল ওই একক ক্ষেত্রফলের উপর রেশিও করে দিই, অনুপাত করে দিই, তাহলে আমি কি পাবো, দেখবা এটাকে বলবো আমরা হচ্ছে চাপা পীড়ন। এটাকে কি বলতেছি আমরা, চাপা পীড়ন। তাহলে এরকম হতে পারে টানা পীড়ন, চাপা পীড়ন। এরপরে আরেকটা পীড়নের নাম একটু শুনে নিই, সেটা হচ্ছে শিয়ার পীড়ন। আমরা যদি এজ এক্সাম্পল হিসেবে নেই যে আমাদের বাসায় কি আছে, কাঁচি আছে, এবং কাঁচি দিয়ে আমরা কোনো একটা টুকরো, কাগজের টুকরাকে বা কোনো একটা কিছুকে কেটে ফেলতেছি, দেখবে একটি পার্ট উপরে উঠবে, একটি পার্ট নিচে নামবে। তো যখন এরকম ঘটনা ঘটে, তখন দেখবে ওই বস্তুটা কিন্তু এইভাবে কেটে যায়। কেটে যায় কেন, একটু শিয়ার হয়ে যায়, কর্তন হয়ে যায়। এই কর্তন যখন হবে, এই সময় যে পীড়নটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, শিয়ার পীড়ন। এটাকে নাম হচ্ছে শিয়ার পীড়ন। এছাড়াও আমার যদি কোনো একটি ঘূর্ণন কোনো বস্তুর উপর যদি টর্ক সৃষ্টি হয়, এবং টর্কের মাধ্যমে টর্কের কোনো সম্পর্কের মাধ্যমে যদি কোনো একটা স্ট্রেস আমরা পাই, সেটাকে থেকে আমরা পাবো হচ্ছে টরশনাল স্ট্রেস। সেটাকে কি বলবো, টরশনাল শিয়ার স্ট্রেস। যদি হয় এরকম, তাহলে আমাদের দেখবে যে টরশনাল শিয়ার স্ট্রেস আমরা মূলত টরশনাল টরশন নিয়ে এবং শ্যাফটের ম্যাথ নিয়ে অন্য একটি এপিসোডে আলোচনা করব। আজকে শুধুমাত্র ওর হিডিংস টুকু, মানে একেবারেই যে মেইন ফর্মুলাটুকু সেটা একটু দেখে নেব। সেটাকে বলবো আমরা হচ্ছে টাউ এস, যাকে আমরা বলতেছি হচ্ছে টরশনাল স্ট্রেস। এবং টরশনাল স্ট্রেসের ইকুয়েশনটা হচ্ছে 16t/পাই ডি কিউ। অথবা যদি কোনো ফাঁপা শ্যাফটের কথা চিন্তা করি, তখন যেটা হয় সেটা হচ্ছে 16td/পাই d4 - এইখানে টি মূলত সেই আমি যেটা বলেছি যে টর্ক, টি হচ্ছে কি আমাদের টর্ক। এবং টর্কও কিন্তু দেখবে নিউটন মিটার হবে, টর্কের যে ইউনিট সেটা হচ্ছে নিউটন মিটার। অর্থাৎ কোন একটা ঘূর্ণনের সময় যে দ্রুততা অতিক্রম করে, তাহলে ওখানে যে ফোর্স থাকে তা বল এবং সেই দূরত্বের যে ক্যালকুলেশন সেটাকে থেকে কিন্তু আমরা টর্ক পেয়ে যাই। আসুন, আমরা জানলাম যে পীড়ন বিভিন্ন রকম হতে পারে, তার মধ্যে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ 4টি পীড়ন নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আসব যে বিকৃতি বলতে আসলে কি বোঝায়। তাহলে আমরা দেখেছি কোন একটি বস্তুকে যদি টানা পীড়ন হয়, চাপা পীড়ন হয়, তারপর কি হয়, টরশনাল হতে পারে, শিয়ার হতে পারে। তাহলে এই পীড়নের কারণে সাথে সাথে কিন্তু ওই বস্তুর একটা বিকৃতি ঘটে যায়। কারণ হচ্ছে বস্তুর কি হয়, অবস্থার পরিবর্তন হয়ে যায়। তাহলে এই অবস্থার বা আকারের পরিবর্তনটাকেই আমরা মূলত বিকৃতি বলে থাকি। এবং এই বিকৃতি আবার কত রকম হতে পারে, তাহলে প্রত্যেকটা পীড়নের জন্য আমার কিন্তু বিকৃতিও সাথে সাথেই উৎপন্ন হয়। যেমন আমি যদি টানা পীড়নের কথা চিন্তা করি, তাহলে টানা বিকৃতি পাবো। যদি চাপা পীড়নের কথা চিন্তা করি, চাপা বিকৃতি পাবো। শিয়ার পীড়নের কথা চিন্তা করলে শিয়ার বিকৃতি পাবো। এখন আসবো যে এই পীড়ন ক্যালকুলেশন করতে যে ফর্মুলাটা লাগে সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যদি বিকৃতি পেতে চাই, বিকৃতিকে অনেকে এপসাইলন দ্বারা প্রকাশ করে, অথবা এই চিহ্নটার নাম কি বললাম, এপসাইলন। এটি একটু খুবই গুরুত্বপূর্ণ সংকেত। এরপরে অথবা অনেকে ছোট ই দ্বারাও প্রকাশ করতে পারে। আসো, আমাদের এই বিকৃতি সমান যে ইকুয়েশনটা আমরা পাবো সেটি হচ্ছে যে এইখানে যেটা হবে
পরিবর্তন কতটুকু হয়েছে, মূলত কতটুকু পরিবর্তন আমাদের হয়েছে, আর নিচে আদি অবস্থায় তার অবস্থা কেমন ছিল আদি। তো ধরে নিচ্ছি আমি যদি একটা রডের কথা চিন্তা করি, যে এই রডের মধ্যে আসলে পীড়ন এবং পরে কি হয়েছে, এটা একটু বিকৃত হয়ে বৃদ্ধি পেয়েছে। আসলে প্রথমে যখন একটা দৈর্ঘ্য তার ছিল, সেই দৈর্ঘ্যটাকে যদি আমি ধরি এল ইনিশিয়াল, এটাকে কি ধরলাম এল ইনিশিয়াল, আর পরে সে বর্ধিত হওয়ার পরে মানে কোনো একটা ফোর্স ক্রিয়েট করার কারণে সেটা কি হয়েছে, সেটা টানা ফোর্সের কারণে যদি হয়, তাহলে সেটা হচ্ছে বৃদ্ধি পেয়ে তার দৈর্ঘ্য দাঁড়িয়েছে এল ফাইনাল। তাহলে এল ইনিশিয়াল দ্বারা বোঝাচ্ছে যে আদি দৈর্ঘ্য, এবং এল এফ দ্বারা বুঝিয়েছি আমি ফাইনাল যে দৈর্ঘ্যটা তার ক্রিয়েট হয়েছে। তাহলে আমার যতটুকু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটুকু আমরা বলতে পারি হচ্ছে কি ডেল এল। ওকে ফাইন। তাই যদি হয়, তাহলে এই জায়গাটায় যেটা ঘটেছে আমরা বলেছি এই জায়গাটায় পরিবর্তন হবে, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে আদি আকৃতিতে যে অবস্থায় ছিল সে, সেই অবস্থাটা হবে। আচ্ছা, তাহলে আদি আকৃতিতে যা ছিল, এখন এই পরিবর্তনটা আমরা হতে পারে দৈর্ঘ্য পরিবর্তন, হতে পারে ক্ষেত্র পরিবর্তন, হতে পারে আয়তন পরিবর্তন। এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা যদি এখন একটি দৈর্ঘ্য পরিবর্তনের কথা চিন্তা করি, তাহলে মূলত এখানে যেটা হবে দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে এই জায়গাটায় আমি কি লিখবো, দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে বাই কি আদি দৈর্ঘ্য। আচ্ছা দেখো তো, এই পরিবর্তন যদি পেতে চাই তাহলে ন্যাচারালি কি করতে হবে, আমার এই শেষ যে দৈর্ঘ্যটা আছে এল ফাইনাল, সেখান থেকে কি করতে হবে এল ইনিশিয়ালটা বাদ দিতে হবে। তাহলে এই দৈর্ঘ্য পরিবর্তন যদি ডেল এল হয়, আর এই আদি দৈর্ঘ্য যদি এল ইনিশিয়াল হয়, তাহলে আমাদের এই মোট পরিবর্তনটুকু পেতে মূলত হচ্ছে যে এল ফাইনাল মাইনাস কি এল ইনিশিয়াল বাই কি এল ইনিশিয়াল, এটি দ্বারাই মূলত আমাদের বিকৃতি প্রকাশ পাবে। আসো এখন যদি আমরা একটু আলোচনা করি যে এই যে আমরা বিকৃতি পেলাম, এটা দৈর্ঘ্য বিকৃতি। যদি এটা পার্শ্ব বিকৃতি হতো, ধরে নিচ্ছি এটি একটি ফাঁপা জিনিস রয়েছিল, তার একটা ডায়া ছিল, সেই ডায়াটার পরিমাণটা ছিল হচ্ছে কি বড় একটা ডি, অথবা যদি আমি রেডিয়াস কল্পনা করি, তাহলে এর রেডিয়াস কত ছিল, বড় একটা রেডিয়াস ছিল। এখন কি করতেছি, আমি এটাকে টেনে একটি তারে পরিণত করেছি। তাহলে টেনে যদি একটি তারে পরিণত করি, সেক্ষেত্রে সেটা কি হয়েছে, ডায়াটার পরিবর্তন হয়েছে, এবং টোটাল ডায়াটা তখন কি হয়ে গেল ছোট ডি, অথবা ছোট আর। এক্ষেত্রে যে পরিবর্তনটা হয়েছে সেটি কিন্তু একটি পার্শ্ব পরিবর্তন। এখন যখন পার্শ্ব পরিবর্তন হয়েছে তখন কিন্তু তার কি পাবো আমরা, পার্শ্ব বিকৃতি পেয়ে যাব। তো খেয়াল করো, তাহলে পার্শ্ব বিকৃতি কি ঘটনা ঘটবে, পার্শ্ব বিকৃতির কথা বলি, তাহলে পার্শ্ব বিকৃতি যেমন হচ্ছে, দেখো আমার কি হয়েছে, আমরা তো জানি যে টোটাল তাহলে বড় ডি মাইনাস কি ছোট ডি বাই কি আদিতে কি ছিল সেটা হবে। তাহলে আদিতে যেটা ছিল সেটা হচ্ছে কি ডি, অথবা যদি আমি ব্যাসার্ধ দিয়ে এটাকে প্রকাশ করতাম তাহলে কি হতো আর মাইনাস ছোট আর বাই কি বড় আর। এই আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ এটা আমরা জানি, ডায়ামিটার মানে এই ব্যাস, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা দেখো এই আলোচ্য বিষয়ের মধ্যে রেখেছিলাম স্ট্রেস কি, স্ট্রেসের ক্লাসিফিকেশন মানে স্ট্রেসের যে শ্রেণীবিন্যাস রয়েছে, সেই শ্রেণীবিন্যাস নিয়ে মূলত আলোচনা করতে চেয়েছিলাম। তারপরে আলোচনা করতে চেয়েছিলাম হচ্ছে স্ট্রেইন বিকৃতি নিয়ে আলোচনা, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আসো তারপরে আমি যে আহ বিষয়টুকু রেখেছি সেটা হচ্ছে হুকস ল নিয়ে আমরা আলোচনা করব। আর সেটা হলে হুকস ল আসলে কি মেনশন করে সেটা একটু আমরা দেখব। হুকস ল বলেছে যে আচ্ছা, এই হুকস ল যা মেনশন করেছে সেটা বলেছে যে একটি স্থিতিস্থাপক সীমার মধ্যে, কি বললাম, একটি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন আমাকে কিন্তু চিনতে হবে যে স্থিতিস্থাপক সীমা আসলে কোনটাকে বলতেছি, তাই তো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি যদি আমার বাসায়
একটা ইলাস্টিক, ইলাস্টিক বলতে আসলে যদি একটা রাবার কল্পনা করি, তাহলে একটি রাবারকে আমি যদি টেনে, জাস্ট কি করতেছি, রাবারকে টেনে যদি ছেড়ে দেই, তাহলে কি হবে, সে আগের অবস্থায় ফিরে আসবে। এটি হচ্ছে আমাদের বেসিক সেন্স বা বেসিক কনসেপ্ট। এখন আমি যদি একটু কল্পনা করি যে আমি রাবারটাকে যতটুকু পরিমাণ টানলে এ ছিঁড়ে যাবে না, মানে ফেরত আসবে, তাহলে সেই পরিমাণ জায়গাটাকে বলতেছি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ যার বিকৃতি ঘটার আগ মুহূর্ত পর্যন্ত কি হয়, ওই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেটাকে, সেই সীমাটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এখন যদি এই জিনিসটাই বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হিউস বলেছে। তাহলে কি হবে, পীড়নকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, তার সমানুপাতিক কি আমাদের সেই এপসাইলন, অর্থাৎ বিকৃতি। আমরা এই দুটি টার্ম একটু আগেই পরিচিত হয়েছে, এটা হচ্ছে পীড়ন, এটি হচ্ছে বিকৃতি। এখন এই পীড়ন আসলে আমরা কিভাবে পাই? আচ্ছা, এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলে দেই, তাহলে মূলত একটি ধ্রুবক আসবে, এবং এই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ই। এই ই কে মূলত আমরা কেন নিয়েছি, ই কে বলা হয় হচ্ছে ইয়ং মডুলাস। ই কে কি বলতেছি আমরা, সরি, ই কে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে বলা হচ্ছে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা ই কে বলবো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং সেখান থেকে যদি আমরা আরেকটু আগাই দেখবো, তাহলে ই সমান আমরা কি পাবো, সিগমা বাই এপসাইলন। এবং এই সিগমা বলতে আসলে কি বোঝায়, পীড়ন। তাহলে পীড়ন সমান আমরা দেখেছিলাম এখানে হয় কি, পি বাই এ, অথবা এটাকে ফোর্স যেহেতু এফ ও আমরা লিখতে পারি, তাহলে এফ বাই এ। বাট একটু মনে রাখতে হবে যে এই ম্যাথগুলো যখন করব তখন এফ লিখি বা পি লিখি, সেটি মূলত কিন্তু একটি প্রতিরোধী বল। এটা অবশ্যই সরাসরি যে বলটা ক্রিয়েট হয় সেই বলটা না, প্রযুক্ত বল না, হতে হবে প্রতিরোধী বল। দিস ইজ দ্য স্ট্রেস এন্ড পীড়ন। আচ্ছা, এখন যদি আমি বিকৃতির কথা বলি, তাহলে বিকৃতি আমরা দেখেছি ডেল এল বাই কি হয়, এল হয়। এখন এটাকে যদি একটু সমন্বয় করি, দেখো যেটা হবে, তাহলে এল উপরে যাবে, তাহলে পি এল বাই এ কি হবে, ডেল এল। অথবা এটাকে অনেকে ছোট এল শুধু লেখে, এ এল, পি এল বাই এ এল। এখান থেকে কিন্তু আমরা একটা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পেতে পারি। এখন আসি, এটাকেই আবার অনেক সময় আমরা বলতেছি হচ্ছে ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস। এখন ইয়ং মডুলাস বলতে আসলে তখন এই ইটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, এবং সেম ইকুয়েশনে আসবে পি বাই এল বাই কি, পি বাই এ বাই হচ্ছে ডেল এল বাই এল। তখন ওই একই ইকুয়েশন পি এল বাই এ এল। তাহলে ইয়ং মডুলাস এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর মধ্যে খুব একটা পার্থক্য আমরা খুঁজে পাই না। এরপরে যে বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ওই বস্তুর আকার আকৃতিরও যেহেতু পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা পাবো দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি পাবো, যদি দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা আলোচনা করি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই জিনিসটি মূলত যা প্রকাশ করে সেটা হচ্ছে, ধরে নিচ্ছি এই স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান যেটা হবে, আমাদের আকার আকৃতির যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা মূলত এরকম এক্স বাই ওয়াই। তাহলে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে আমরা যখন আসবো, তখন মূলত দেখবো যে আকার পীড়ন এর যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, আকার পীড়ন বাই আকার বিকৃতি। এই দুটির যদি আমরা রেশিও করি, মূলত আকার পীড়ন এবং আকার বিকৃতির যদি রেশিও করি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে কয়েকটি জিনিস একটু শর্ট করে, আমাদের কিছু ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা গুলোকে আমাদের একটু আয়ত্ত করতে হবে। হ্যাঁ,
এবং সেগুলো দিয়ে আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো করতে আরো বেশি সহযোগিতা পাবো আমরা। আসি যে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক যখন হয়েছে তখন আমাকে মনে রাখতে হবে যেহেতু আকার পীড়ন, তাহলে পীড়নের তো তেমন একটা চেঞ্জ হয় না, তাহলে এটা হয় এফ বাই এ। আর বিকৃতির ক্ষেত্রে যেটাকে আমরা আসলে মূলত এক্স বাই ওয়াই ধরি, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে এফ কি হবে, এফ ওয়াই বাই কি এ এক্স। এইভাবে যদি আমি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এটা হচ্ছে আকার পীড়ন বা আকার বিকৃতি যেটা হচ্ছে, এটাকে যদি আমি কি করি একটু বাড়াই বলি তাহলে এটাকে এক্স এটাকে ওয়াই, যেটা আসলে এর উপর যদি প্রযুক্ত বল থাকতো সেটা হচ্ছে এফ, এবং প্রতিরোধী বলের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে এফ বাই কি এ। আচ্ছা, এরপরে আমরা আরেক কিছু টার্মের কথা বলেছিলাম সেটা হচ্ছে বাল্ক মডুলাস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে বাল্ক মডুলাস বলতে কি বোঝায় এবং পয়সন রেশিও বলতে কি বোঝায়। এগুলো মাঝে মাঝেই চাকরির পরীক্ষায় শর্ট টার্ম অথবা এমসিকিউ তে খুব বেশি আসে আর কি। তো আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে আমরা দেখেছি দৈর্ঘ্য পরিবর্তন যখন হয়েছে তখন দৈর্ঘ্য পরিবর্তনের কারণে আমরা কিন্তু বিকৃতি পেয়েছি, সেটা দিয়ে হুকস ল বলেছি। এখন পেলাম হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপরেই আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটাকে হচ্ছে বলতেছি বাল্ক মডুলাস। এটাকে কি বললাম, বাল্ক মডুলাস। এবং এই বাল্ক মডুলাসকে মূলত প্রকাশ করা হয় কে দ্বারা, এটাকে বলতে হচ্ছে যে আয়তনিক পীড়ন। আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি সেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং আকার আকৃতি নিয়ে আলোচনা করেছি। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আয়তনিক পীড়নকে যদি আমি আয়তনিক বিকৃতি দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করব, আয়তনিক বিকৃতি দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে বাল্ক মডুলাস। তাহলে আমরা একটু দেখবো আয়তনিক পীড়ন তার মানে কি, ওটাও হচ্ছে এফ বাই এ, নিচে কি হবে আয়তন, তাহলে নিশ্চয়ই এটা একটা কোনো ঘনাকার বস্তু, এবং ঘনাকার বস্তুর ক্ষেত্রে কি থাকবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। এবং এখানে যদি আমাদের কোনো পরিবর্তন দেখাতে পারি তাহলে কি হবে, একটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ভি, এবং পরে যতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে যদি আমরা মনে হচ্ছে ডেল ভি, তাহলে সেটার নাম হবে হচ্ছে ডেল ভি বাই ভি। এবং মেইনলি ইকুয়েশন দ্বারা হচ্ছে এফ ভি বাই এ ডেল ভি, অথবা ছোট ভি দ্বারাও প্রকাশ করতে পারতাম। তাহলে এটিকে আমরা বলবো হচ্ছে কি বাল্ক মডুলাস। আচ্ছা, আরেকটি রেশিও বা অনুপাত দিয়ে আমরা মূলত পয়সন রেশিও ক্যালকুলেশন করতে পারি, সেটা একটু দেখে নিই। আসি, তাহলে পয়সন রেশিও যেটা বলি আমরা, পয়সন রেশিও যেটাকে ছোট এন দ্বারা প্রকাশ করি মূলত আমি, অনেকেই হয়তো মিউ দ্বারাও প্রকাশ করে এটাকে। তো যে যেভাবে আসলে প্রকাশ করবে সেটাই সঠিক আছে। এখন যেটা বলবো আমরা সেটা হচ্ছে যে পয়সন রেশিও বলতে আসলে যেটাকে বলি, মানে এই পয়সন রেশিও মূলত আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে দেখো পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবে এতক্ষণ আমরা যতক্ষণ আলোচনা করেছিলাম সবগুলোর রেশিও কিন্তু হয়েছিল আকার পীড়ন বাই আকার বিকৃতি, আয়তনিক পীড়ন বাই আয়তনিক বিকৃতি। বাট যখনই আমি পয়সন রেশিও আলোচনা করেছি তখন দেখবা সেটাকে মিউ বা এন দ্বারা প্রকাশ করেছি, যে যেভাবে প্রকাশ করে। এরপরে সেখানে একটু ব্যতিক্রম হয়েছে যে এবার কিন্তু আমি বিরন বাই বিকৃতি এই কথাটা লিখি নাই, এবার লিখেছি পার্শ্ব বিকৃতি বাই কি হয় দৈর্ঘ্য বিকৃতি। আমরা প্রথমেই দুটি ফিগার দিয়েছিলাম, সেই ফিগারে আমরা দেখেছিলাম যে এইরকম একটি পার্শ্ব বিকৃতির ঘটনা ঘটেছিল। হ্যাঁ, যে এইভাবে দুটা রেডিয়াস কমে গিয়েছিল, এবং রেডিয়াস প্রথমটার রেডিয়াস হচ্ছে আর, পরেরটা সেক্ষেত্রে আর, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে পার্শ্ব বিকৃতি। এবং নিচে যেটা হয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। এবং এই বিকৃতির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি হয় আর, তাহলে আমাদের এখানে যেটা হবে রেশিওতে ছোট আর বাই বড় আর বাই
ছোট এল বাই বড় এল। তাহলে যে জিনিসটা হয় সেটা আমরা দেখেছি, এবং তারপরে এটাকে যদি আরো একটু সহজ করি, আর এল বাই কি হবে, আর ছোট। এই ছিল আমাদের আসলে পয়সন রেশিও নিয়ে আলোচনা। আমাদের এরকম ছোট ছোট কিছু জিনিস পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ তেও অনেক সময় চলে আসে যে পয়সন রেশিও কি, এবং পয়সন রেশিও যখন এন লিখতেছি তখন এন কে আবার আমরা অনেক সময় 1/m দ্বারাও প্রকাশ করি। এটা একটু খেয়াল করবে। এখন আমরা যে তিনটা জিনিস জানলাম, সেই তিনটে জিনিস হচ্ছে, যেমন একটা জিনিস হচ্ছে ইয়ং মডুলাস অথবা স্থিতিস্থাপক গুণাঙ্কর কথা বলেছি, মডুলাস অফ ইলাস্টিসিটি। এটাকে কে আমরা বলতেছি কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এই মডুলাস অফ ইলাস্টিসিটির সময় সমান আমরা দেখেছিলাম কি হয়, পিএল বাই এএন, এই জিনিসটা হয়। এখন দেখো এই যে তিনটি টার্ম রয়েছে, এই তিনটি টার্মের মধ্যে কিন্তু কি আছে, তাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আসো আমি এই সম্পর্কগুলো প্রতিপাদনে যাচ্ছি না আজকে। আজকে যেটুকু করব সেটা হচ্ছে তাদের মধ্যে আসলে বেসিক্যালি যে সম্পর্কটুকু হয় সেই সম্পর্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমেই আমরা ওই দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কতে যাই। তাহলে এটাকে জি অথবা সি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এখানে যেটা লিখি সেটা হচ্ছে এম ই বাই 2 ইন্টু এম প্লাস 1। এই হচ্ছে একটি সম্পর্ক। এরপরে যদি আমি কে এর সাথে সম্পর্কটা দিই, তাহলে কে সমান আমরা জানি বাল্ক মডুলাস, এটাকে প্রকাশ করা হয়, এটা দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে কি এম ই 3 ইন্টু এম মাইনাস 2। এই ছিল আমাদের হচ্ছে বাল্ক মডুলাস, এবং সেটার সাথে যদি আমরা এই সম্পর্কগুলো প্রতিপাদন করতে পারি। এখন এখান থেকে যদি আমি চাই যে তাদের মধ্যে যে সম্পর্কটুকু আছে, হ্যাঁ, সেখান থেকে যদি আমি আরো একটু আগাতে চাই, এবং কে, আচ্ছা, এই দুটি সম্পর্ক কিন্তু আমাদের মূলত লাগবে, যেখানে এমটা আমরা আসছে হচ্ছে এই যে এন কে আমরা বলতেছি কি পয়সন রেশিও, এটা কি বলতেছি হচ্ছে পয়সন রেশিও, এবং এটা সমানই লেখা হচ্ছে যে 1/m। এভাবে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনটা করেছি। আচ্ছা, আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা রিলেশন কিন্তু হয়েছে, এটা হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে এটা কিসের সম্পর্ক হয়েছে, মডুলাস অফ ইলাস্টিসিটির সম্পর্ক হয়েছে, এবং বাল্ক মডুলাসের সাথে মডুলাস অফ ইলাস্টিসিটির সম্পর্ক হয়েছে। এটি একটি সম্পূর্ণ মাইল স্টিলের পীড়ন বিকৃতি কার্ভ, যেখানে সবগুলো জোন উল্লেখ করা আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, এবং ভিডিওটিতে ফলো দিয়ে সাথে থাকুন।